প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। গ্রামীণফোন আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসুদ রহমান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। সংবাদপত্রের শিরোনামগুলো প্রথমে দেখি, তারপরে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, আগামী প্রজন্ম যেন জঙ্গিবাদের পথে না যায়, প্রধানমন্ত্রী সীমান্ত ব্যাংক বিজিবির জন্য ঈদ উপহার, রক্ষণাবেক্ষণে নজর নেই, শুধু এই গাড়ি কেনা। বাংলাদেশ প্রতিদিন, শপথ ভেঙেছেন 2 মন্ত্রী, আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, নিশানায় আরো 15 জঙ্গি। দৈনিক জনকণ্ঠ, সার্ক শীর্ষ অনিশ্চিত, ইসলামাবাদ দিল্লি সম্পর্কে টানাপোড়েন। মানব জমিন, ডিপ্লোম্যাটিক ব্যাগে জঙ্গিদের কাছে অস্ত্র ও অর্থ আসার আশঙ্কা। আমাদের সময়, পুরনো সাথে নতুন সিন্ডিকেট, ক্ষমতাসীনদের হাতেই রাজধানীর পশুর হাট। স্কুল ছাত্রী রিশা হত্যাকাণ্ড, হত্যার দায় স্বীকার ওবায়দুলের। সকালের খবর, নতুন কেন্দ্রীয় কারাগার নিয়ে অনেক প্রশ্ন, প্রধান সীমানা প্রাচীর নেই, নির্মাণ কাজে অযত্ন অবহেলা, গাফিলতি ও উদাসীনতার অভিযোগ। শরীয়তপুরের সাবেক শিক্ষিকা যুক্তরাষ্ট্রের ছুরিকাঘাতে নিহত। জয় দিন, রেডিও সম্মেলনে বিসিএস প্রশ্নের সেট নির্ধারণ। বানানা ফাইবার বদলে দেবে গার্মেন্ট শিল্পকে। ভোরের কাগজ, 465 উপজেলায় শতভাগ বিদ্যুৎ 2018 সালে। আমাদের অর্থনীতি, 68 কারাগারে মৃত্যুর প্রহর গুনছে 1300 ফাঁসির আসামি। ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট মিচেল তেমর। বণিক বার্তা, দুধেই স্বপ্ন, দুধেই জীবন। দৈনিক দিনকাল, শপথ ভঙ্গকারী 2 মন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার নেই, স্বাধীন মালিক। দৈনিক সংগ্রাম, মীর আহমদের কথিত অপহরণের তীব্র নিন্দা। দৈনিক করতোয়া, রিশা হত্যায় গ্রেফতার ওবায়দুল 6 দিনের রিমান্ডে, ফাঁসির দাবিতে সহপাঠীদের মানববন্ধন। দ্য ইন্ডিপেন্ডেন্ট, কামরুল মোজাম্মেল ভায়োলেট ওথস। দ্য বাংলাদেশ টুডে, মীর কাসিম এগেইন সিক্স টাইম ফর মার্সি প্লি। শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রে। আজও যেটি দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় 71 মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসিম আলী, তার ফাঁসির দায় চূড়ান্ত হয়েছে রিভিউ খারিজের পর। এখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার একটি সুযোগ রয়েছে, সেই জন্য তিনি সময় নিচ্ছেন বারবার, সেটি বলা হয়েছে শিরোনামে। না, এমনটি আসলে প্রতিটি কাগজে তাই আছে যে সর্বশেষ স্তরে পৌঁছাচ্ছে তার এই বিচারিক প্রক্রিয়াটা। সেটা হলো যে আপিল বিভাগে রায় হচ্ছে, রিভিউ পিটিশন করা হচ্ছে, সেটি খারিজ হচ্ছে, মানে রায়টি বহাল রয়েছে মৃত্যুদণ্ডের। এই অবস্থায় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার একটি সুযোগ রয়েছে, এবং সেটিও এই রিভিউ নিষ্পত্তি হওয়ার পর 7 দিনের মধ্যে করার একটি বিধান রয়েছে। এবং কিন্তু আমরা লক্ষ্য করছি যে বুধবারে রায় হলো, আজকে আমরা শুক্রবারে পা দিয়েছি, সেই পর্যন্ত কিন্তু তিনি 2 দফা বলেছেন যে তিনি সময় চান। কারাগারের পক্ষ থেকে জেল সুপার দেখা করেছে, বুধবারে বলেছেন সময় চান, তার পরিবার বুধবারে তার সঙ্গে দেখা করেছে, বৃহস্পতিবারেও দেখা করেছে জেল সুপার, সেখানেও তিনি বলেছেন যে তিনি আরো সময় চান। আসলে সময় কতটা নেবেন সেটাও একটা প্রশ্ন এই মুহূর্তে। তবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আগেই বলেছেন যে একটা যৌক্তিক সময় তাকে দেওয়া হবে, তারপরে 7 দিনের বেশি কোনো হল নয়, যেহেতু বিধানটি 7 দিনে রয়েছে। তবে আমরা যেটি প্রত্যক্ষ করেছি সেটি হলো যে তার রিভিউটি নিষ্পত্তি হওয়ার পর খুব দ্রুত কিন্তু সেই আদেশটি ট্রাইব্যুনালে পৌঁছেছে, কারাগারে পৌঁছেছে, তাকে পাঠ করে শোনানো হচ্ছে খুব দ্রুততার সঙ্গেই বলা যায়। তখন একটি ধারণা মোটামুটি করা যাচ্ছিল যে হয়তো বিচারিক প্রক্রিয়াটা খুব মানে শেষ স্তরটা শেষ হবে এবং দণ্ড কার্যকরটা খুব দ্রুতই হয়ে যাবে। কিন্তু যেহেতু এই সুযোগটা তার রয়েছে বিধানগতভাবে যে তিনি প্রাণ ভিক্ষা চাইতে পারবেন, সেই সুযোগের যে বিধান তার সুযোগ নিয়েই বলা যায় সময় ক্ষেপণ করছে মনে হচ্ছে যে মীর কাসিম, এবং সেটি মোটামুটি সবাই প্রত্যক্ষ করছেন। কিন্তু এদিকে আমরা যেটি জানি সেটি হলো যে কাশিমপুর কারাগার মোটামুটি ফাঁসির মঞ্চে প্রস্তুত রয়েছে। সেখানে যারা জল্লাদ, সেই 3 জন জল্লাদ, কদিম ইসলাম,
শাহজাহান এবং শাহিন তাদেরকে সেখানে রাখা হয়েছে, আরো 2 জন জল্লাদকে সেখানে গতকাল নেওয়া হয়েছে, অর্থাৎ 5 জন জল্লাদের মধ্যে সেখানে তৈরিও আছে। সমস্ত আয়োজন কিন্তু সম্পূর্ণ। এখন শেষ প্রক্রিয়াটা কখন শেষ হয় সেটাই আসলে দেখবার বিষয়। তবে মানে স্বাভাবিক প্রক্রিয়া সবাই মনে করেন যে হয়তো শনিবার রোববার নাগাদ হয়তো দ্বন্দ্ব হয়তো কার্যকর হতে পারে, আর তা না হলে যে প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়াটা সম্পূর্ণ হলেই সরকার তার নির্ধারিত বিধান বলেই সেটি কার্যকর করবে। রাজধানীর ছাত্রী, স্কুলের ছাত্রী, শিশু শিক্ষার্থী রিশা হত্যাকাণ্ডে ওবায়দুল নামে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কোন একটি সংবাদপত্রে শিরোনাম দেখলাম যে ওবায়দুল স্বীকারও করেছে রিশা হত্যার কথা। হ্যাঁ, এটাই রয়েছে যে সে স্বীকার করেছে, যে সে বলেছে যে সে রিশাকে উত্ত্যক্ত করতো, কিন্তু কোন রকম রিশার পক্ষ থেকে সাড়া না পায়নি সে। কিন্তু রিশার পরিবারের পক্ষ থেকে সে যে দোকানে কাজ করতো টেলার শপে, সেখানে অভিযোগ করা হয়েছিল এবং কর্তৃপক্ষ তাকে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু চাকরিচ্যুত করেছিল। সে যেটি বলেছে প্রাথমিকভাবে আমরা পত্রপত্রিকা জানি, সেটি হলো যে চাকরিচ্যুত করায় সে ক্ষুব্ধ হয়ে রিশাকে হত্যার একটা চিন্তা ভাবনা করে এবং তারই পরিপ্রেক্ষিতে ঘটনাটি সে আসলে ঘটায় এবং হত্যার দায় স্বীকার করে নিয়েছে। 6 দিনের রিমান্ডে মাত্র শুরু হয়েছে, আমরা এখনো সম্পূর্ণ সবকিছু জানি না। আমার মনে হয় 6 দিনের রিমান্ডের মধ্যে দিয়ে সবকিছু জানা যাবে যে পরে আসলে সে কি বলেছে, কিংবা স্বীকারোক্তি 164 করে কিনা 161 করে, সবকিছু মিলে 6 দিন গেলেই বোঝা যাবে যে প্রকৃত ঘটনাটা কি ঘটেছিল আসলে। তবে যেটি হচ্ছে যে তার বিচারের দাবি এবং বিচারের মধ্য দিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিটি কিন্তু জোরালো হচ্ছে সারা দেশেই। এবং ইনস্টিটিউট ফ্লাইওভার স্কুলে আপনি জানেন যে সেখানে শোকসভা হয়েছে, মানববন্ধন হয়েছে, গতকালও তাই হয়েছে, মানববন্ধন হয়েছে এবং সেখানে ছাত্রছাত্রীরা তার ফাঁসি দাবি করছে। তবে সেটি আসলে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো সম্পন্ন হবে, কিন্তু দেশব্যাপী কিন্তু একটা জোরালো আওয়াজ আছে। এই জাতীয় ঘটনার নিন্দা এবং প্রতিবাদ কিন্তু খুব সোচ্চার সাধারণ মানুষ, দেশের জনগণ। আমরা শিরোনামে দেখছি যে যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় বাংলাদেশের একজন সাবেক স্কুল শিক্ষিকা, তার বয়স হয়েছিল 60 বছর, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখজনক ঘটনা। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে এটা আগেও বেশ কয়েকজন বাঙালিকে হত্যা করা হয়েছে। আমার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতেন একজন ফটোগ্রাফার মিজানুর রহমান, তাকেও কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় হত্যা করা হয়েছে বেশ অনেক বছর আগে। আমরা একসঙ্গে কাজ করতাম একটা পত্রিকা এক সময়। এরপরে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটছে। অতি সম্প্রতি আপনি জানেন যে একজন ইমামকে হত্যা করা হয়েছে, আরেকজন আহত হয়েছেন। শেষ পর্যন্ত গতকাল যেটি হলো যে আপনি জানেন যে একজন সাবেক শিক্ষিকা আমাদের জামালপুরে, তাকে হত্যা করা হয়েছে। তো এরকম ঘটনা কিন্তু অহরই আপনার যুক্তরাষ্ট্রে আমরা দেখছি যে ঘটছে। তো এখানেও কিন্তু আসলে মানে জীবনের নিরাপত্তা কতটা রয়েছে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে সেটা মানে কৃষ্ণাঙ্গরা অনেক ক্ষেত্রেই আপনার এ জাতীয় হয়রানি এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং বাংলাদেশিরা তো কয়েকদিন পরপরই বাংলাদেশিদের আমরা খবর পাচ্ছি। তো এগুলো আসলে আমাদের অনেক সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন জন্ম দেয়, আমাদের ভাবিয়ে তোলে অনেক কিছু। তারা হয়তো অনেক দেশের নিরাপত্তা নিয়ে কথা বলে, অনেক দেশের মানবাধিকার নিয়ে কথা বলে, কিন্তু সেই জায়গাটা তো কিন্তু আপনার একেবারে জীবন যে নিরাপদে আপনি বসবাস করবেন সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং হয়তো আইনের প্রয়োগ আছে, কিন্তু তার ফাঁক গলিয়ে কিন্তু এই জাতীয় ঘটনাগুলো কিন্তু অহরই ঘটছে এবং অনেক সংখ্যা অনেক বেশি ঘটছে। জঙ্গিবাদ বলেন কিংবা সন্ত্রাসের কথা বলেন, সেখানে কিন্তু অনেক অনেক বেশি উদ্বেগ এবং আশঙ্কার জায়গা আমাদের তৈরি করে। আমরা যেমন দেখছি যে নিরপরাধ মানুষ, কোনো কিছুর সঙ্গে জড়িত নয়, কোনো কিছুর সঙ্গে সাধারণ মানুষ, তেমন মানুষ না রাজনীতির সঙ্গে জড়িত, না অন্য কোনো কারণ, মানে অকারণে কিন্তু জীবন দিচ্ছে রাস্তায়, নিউ ইয়র্কের রাস্তায় বলেন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় নিরীহ মানুষই জীবন দিচ্ছে এবং এর কিন্তু কোনো কুল কিনারা করা যাচ্ছে না। হয়তো গ্রেপ্তার হচ্ছে অনেক সময় কিন্তু আমরা জানি না যে কয়জনকে গ্রেপ্তার করা হলো, কি করা হলো না হলো, সেই খবরগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছায় না। সেই ধরনের হত্যাকাণ্ডের পেছনে আমরা যেমন এই খবরটি হতে দেখি যে ঘৃণা,
বিদ্বেষ, জাতিগত পছন্দ অপছন্দ, গায়ের রঙের কারণে পছন্দ অপছন্দ, ধর্মের কারণে, এই ব্যাপারগুলো আজকে হত্যাকাণ্ড। মার্কিন যুক্তরাষ্ট্র তো এখন খ্রিস্টানদের জন্য একটা মানে দুর্বিষহ মানে জীবনে পরিণত, দুর্বিষহ জায়গায় পরিণত হয়েছে। বিশেষ করে শ্বেতাঙ্গ পুলিশের হামলায় আমরা লক্ষ্য করছি যে বেশ কিছু কৃষ্ণাঙ্গ কিন্তু নিহত হচ্ছে, কৃষ্ণাঙ্গদের যেভাবে মারধর করা হচ্ছে, সেখানে বর্ণ বৈষম্য যেভাবে বেড়েছে, এটা কিন্তু আমার মনে হয় যে আমরা সভ্যতার বড়াই করি, আমরা মানে অনেক আধুনিকতার বড়াই করি, কিন্তু যখন এই ঘটনাগুলো আমাদের সামনে আসে, আমরা যখন এই ঘটনাগুলো সংঘটিত হতে দেখি, তখন আমরা আসলে আমাদের বিবেক স্তব্ধ হয়ে যায়। আমরা সভ্যতা নিয়ে তখন কিন্তু আমাদের প্রশ্ন জাগে, এবং আমরা হয়তো আমাদের আওয়াজটা তত উচ্চকিত হয় না যতটা আমাদের বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যত জোরে সেটা আওয়াজটা দেওয়া হয়, আমাদের এই আওয়াজগুলো কিন্তু সেইভাবে সেখানে পৌঁছায় না। তবে আমি মনে করি জীবনটা একই রকম। কৃষ্ণাঙ্গ একজন মানুষের মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের জীবন যেমন বাংলাদেশের একজন নাগরিকের জীবন একই রকম, কিংবা বাংলাদেশের একজন নাগরিক যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তাদের প্রাণ যাচ্ছে, তাদের জীবনও কিন্তু একই রকম। কিন্তু হয়তো আওয়াজের দিক থেকে তারা অনেক বেশি আওয়াজ দিচ্ছে, যে আওয়াজটা আমরা সেভাবে পৌঁছাতে পারি না, তাদের কানের কাছে আমরা দিতে পারি না যে না, তোমরাও কিন্তু নিরাপত্তা দিতে পারছো না, তোমরাও কিন্তু মানবতা রক্ষা করতে পারছো না। এই বিষয়টা আমার মনে হয় খুব ভাববার বিষয় এই মুহূর্তে। আমরা সামনে কোরবানির ঈদ, ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা, আমরা কোরবানির ঈদ কেন্দ্রিক বিভিন্ন সংবাদ শিরোনাম আসতে শুরু করেছে। তার মধ্যে একটি হচ্ছে পুরনো ছকে নতুন সিন্ডিকেট, ক্ষমতাসীনদের হাতে রাজধানীর পশুহাট। এটি প্রতি বছরই তাই থাকে, সাধারণত এটা সবসময় হয়। এমন নয় যে ক্ষমতাসীন পার্টির বাইরে খুব বেশি আমরা দেখি না, তবে এটা দেখি যে হ্যাঁ, অনেক সময় দেখা যায় তাদের সঙ্গে হয়তো ভিন্ন রাজনৈতিক মতামতেও দুই চারজন ব্যবসায়ী যে থাকে না তা কিন্তু নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটাই স্বাভাবিক এবং এটাই হয়ে আসছে। এখন প্রশ্ন হলো যে, মূল প্রশ্নটা হলো যে কোরবানির বাজার বসবে, হাট বসবে, এবং সেটা নির্দিষ্ট জায়গায় বসছে কিনা, এবং ইজারাটা যেটি দিচ্ছে সেই ইজারা দেওয়ার মধ্য দিয়ে সিটি কর্পোরেশন তার ন্যায্য পাওনাটা পাচ্ছে কিনা, সেখানে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। আরেকটা হলো যে এই ইজারা দেওয়ার ঘটনায় কিন্তু বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি এর আগে অনেক গোলাগুলিও হয়েছে, আহত নিহতের ঘটনা কিন্তু বাংলাদেশে রয়েছে। আমাদের সেটিও লক্ষ্য রাখা দরকার যে এই ইজারাকে কেন্দ্র করে বিষয় মানে টেন্ডারটা যথাযথভাবে হচ্ছে কিনা, সেখানে কোন রকম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে কিনা, হতাহতের ঘটনা ঘটছে কিনা, কিংবা যে রেভিনিউটা সিটি কর্পোরেশন সরকার পাওয়ার কথা সেটি যৌক্তিকভাবে পাচ্ছে কিনা, এই জায়গাগুলো নিশ্চিত করা দরকার। এবং কোরবানির কেন্দ্রিক আরেকটি বিষয় শুরু হয়েছে, নিজেদের আগাম টিকিট বিক্রি, যা মানে রাস্তাঘাটের অবস্থা, যাতায়াত ব্যবস্থা, সেগুলো নিয়েও নানা রকম ভাবনা আছে। এই ইজারের ব্যাপারে, গরুর হাটের ব্যাপারে কিন্তু আমরা লক্ষ্য করি যে সুনির্দিষ্টভাবে বলা হয় যে মানে এতটি গরুর হাট বসবে, এর বাইরে বসবে না। আমরা গত দু বছর ধরে দেখছি যে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু অনেক একটা কঠোর মনোভাব গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে দুই মেয়র আনিসুল হক সাহেব এবং সাইদ খোকন দুজনই কিন্তু চেষ্টা করছেন যাতে হাট বসার নামে রাস্তাগুলো বন্ধ না হয়ে যায় এবং যত্রতত্র গরুর হাট না হয়। একটা সময় কিন্তু পুরো ঢাকা শহর গরুর হাট হয়ে গেল, সেটি যেন না হয়। গত 2 বছরে সেটি কিন্তু অনেক কমেছে, রাস্তায় গরুর হাট, হ্যাঁ একেবারে মানে সর্বত্র, মানে বাসাবাড়ি পর্যন্ত আপনার গরু চলে যাচ্ছিল। তো সেই জায়গাটায় আমার মনে হয় কিছুটা শৃঙ্খলা এসছে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। তা না হলে কিন্তু বিশেষ করে ঈদের 2-3 দিন আগের 2-3 দিন কিন্তু ঢাকা শহরে একসঙ্গে চলাফেরা করা যেত না, সমস্ত রাস্তায় যানজট লেগে যেত এবং গাড়ি ঘোড়া স্থবির হয়ে যেত। তো সেই জায়গাটা আমরা নিশ্চয়তা চাই যে হাট যেখানে নির্দিষ্ট জায়গায় যেন হাটটা বসে, এটা যেন যত্রতত্র না হয়, রাস্তাঘাট বন্ধ করে যেন গরুর হাট না হয়, এবং ক্ষমতার দাপটে কিংবা রাজনৈতিক প্রভাবে তেমনটি যেন কোনোভাবেই মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলা না হয়। বড় শহরগুলো বিশেষ করে রাজধানী ছেড়ে মানুষ গ্রামের বাড়িতে টিকিট দেওয়া শুরু হচ্ছে, যেমন রেলের টিকিট দেওয়া শুরু হচ্ছে, বাসের টিকিট দেওয়া শুরু হচ্ছে। আমরা দেখছি বিমানেও একই ধরনের অবস্থা, বিমানেও কিন্তু নানা রকম অফার দেওয়া হচ্ছে এখন এই মুহূর্তে, এবং এই টিকিট পাওয়ার ব্যাপারেও কিন্তু অনেক ধৈর্য পরিবর্তিত হয় যাত্রীদের। সারা রাত জেগে কমলাপুর স্টেশনে থেকে সকালবেলা হয়তো ভোরে 10টা-11টা নাগাদ অনেকের ভাগ্যে হয়তো জুটে সোনার হরিণের মতো, আর যদি না জুটে হয়তো দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নানা আক্ষেপ, নানা বঞ্চনার কথা বলে সেখানে একটা শান্তি খোঁজার চেষ্টা করা হয়। তবে এটা ঠিক যে ঈদকে কেন্দ্র করে সাধারণত আমরা যেটি লক্ষ্য করি যে অন্তত 5 থেকে 10 গুণ বেশি লোক একসঙ্গে
শহর থেকে বেরিয়ে যায় এবং আসার সময় একই অবস্থা হয়। তো এটা শৃঙ্খলার মধ্যে রাখার কারণ 10 জন গাড়ি সংস্থান তো আর হঠাৎ করে করা যায় না, কিংবা করলেও সেটা পরে অকারণে বসে থাকবে। তো সেই জন্য এখানে একটা বিরাট ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। তো সেই ব্যবস্থাপনাটা যত সুষ্ঠুভাবে করা যাবে মানুষের নির্বিঘ্ন যাতায়াতটা তত বেশি হবে। তো সেটা সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করছি যে সেখানে মোটামুটি একটা শৃঙ্খলা এসছে। আপনার লঞ্চের টিকিটের ব্যাপারে বলেন, নৌপথের কথা বলেন, অথবা ট্রেনের কথা বলেন, অথবা সড়ক পথের কথা বলেন, মোটামুটি শৃঙ্খলা এসছে বলা যায়। এবং রাস্তার দুর্ভোগ কিছুটা হলেও আগের তুলনায় কমে এসছে। তো সেই এটা আসলে ব্যবস্থাপনা, সঠিক একটা ব্যবস্থাপনার দরকার এবং সচেতনতারও দরকার। কারণ অধিক যাত্রী যখন গাড়িতে উঠে অনেক সময় কিন্তু যারা বাস চালায় কিংবা বাসের যে কন্ডাক্টর থাকে তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। সেক্ষেত্রে যাত্রীদেরও একটা দায়িত্ব রয়েছে এবং অনেক সময় দেখা যায় যে 2-3 জায়গায় 3 টিকিট দেওয়ার জন্য খুব দ্রুত গাড়ি চালায়, আবার ফিরে আসে, আবার যাত্রী নেওয়া। এরকম কারণেও কিন্তু অনেক সময় আমরা লক্ষ্য করি যে দুর্ঘটনা ঘটে, সেটা সড়কে, সেটা নৌপথে, কিংবা সেটা নানাভাবে দুর্ঘটনাগুলো ঘটে। এবং সড়ক পথে দুর্ঘটনাটা বেশি ঘটে, সেটা যেন না ঘটে সেটাও কিন্তু আমরা কামনা করি। এক্ষেত্রে চালকদের যেমন দায়িত্ব রয়েছে, যানবাহনের মালিকদের দায়িত্ব রয়েছে, যাত্রীদেরও দায়িত্ব রয়েছে, আর সরকারের তো রয়েছে যে একটা শৃঙ্খলার মধ্যে রাখা ট্রাফিক ব্যবস্থা। আমরা শুনছি যে প্রায় 1000 ওভার স্কাউট মিশনে দায়িত্ব পালন করবে 3 দিন। তারপরে আপনার যাতায়াতের ক্ষেত্রেও আপনার বলা হচ্ছে যে একটা শৃঙ্খলার মধ্যে যাতে হয় সেই কিন্তু একটা অতিরিক্ত যানবাহনের ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে, পিআরটিসি বাসের ব্যবস্থা করা হচ্ছে। তো সেদিক থেকে একটা চেষ্টা আছে, এটা যতটা শান্তিপূর্ণ হয় ততটাই অনেক মঙ্গল। অনেক ধন্যবাদ আছে সমাজের আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ।